সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসে সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে চায় জামাত ইসলামী। তবে সংসদ সদস্যদের বেফাঁস বক্তব্যের কারণে দলটির সমালোচনার মুখেও পড়েছে। এদিকে সরকারের 4 মাস পার হলেও সংবিধান সংশোধন নাকি গণভোটের রায় অনুযায়ী সংস্কার, এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে ধোঁয়াশা কাটেনি। এর মাঝেই বিএনপি নেতা রুহুল কবির রিজভী বিরোধী দলের বিরুদ্ধে ফ্যাসিবাদী মানসিকতার অভিযোগ তুলেছেন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংসদ ও রাজপথ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাহারুল ইসলাম খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামাত ইসলামী। আমরা আলোচনায় ফিরব। শুরুতেই নাহারুল ইসলাম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তিনি বিরোধী দলের বিরুদ্ধে ফ্যাসিবাদী মানসিকতার অভিযোগ তুলেছেন। এখন বিরোধী দলের কোন মানসিকতা দেখে মনে হলো যে বিরোধী দলের ফ্যাসিবাদী হয়ে উঠছে বা বিরোধী দল ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ করছে? আসলে এটা তো ওনার ব্যক্তিগত মতামত, তবে ফ্যাসিবাদ কি সেটা তো আমাদেরকে বুঝতে হবে যে ফ্যাসিজম কি বা ফ্যাসিবাদ বলতে আমরা কি বুঝি। এখন ধরেন এই বিরোধী দল, পার্টিকুলারলি যে বিরোধী দলটা এই মুহূর্তে সংসদে আছে, আপনি যদি তাদেরকে একটা জাস্ট অ্যানালাইসিস করেন, তাদের হিস্ট্রি থেকে শুরু করে আজকে পর্যন্ত, তাদেরকে ফ্যাসিবাদী বলার থেকে আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয় যে তারা আসলে যে কোনো একটা পাত্রে, পানির পাত্রে রাখলে যেরকম আকার ধারণ করেন সেই আকার। এখন ওনারা যখন মনে হয় যে ওনাদের ফ্যাসিবাদীর পক্ষে যেতে হবে, ওনারা তাই করেন। ওনাদের যখন রাজপথে যেতে হবে ওনারা মনে করেন তখন তাই করেন। তার মানে এই বিরোধী দলটার আসলে পার্টিকুলারলি কোনো আইডিওলজি বলতে কিছু নাই। আমি সবসময় মনে করি যে জামাত ইসলামী এমন একটি দল যারা ইসলাম নিয়ে নয়, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করেন, এবং সেই সেন্টিমেন্টটি কখন আসলে সত্যিকারের ইসলামের পথে যায় অথবা কখন ইসলামের বিরোধিতায় যায়, ওনারা আসলে এই দিকটায় তাকান না। আপনি যদি জামাতে ইসলামের সংসদের আচরণগুলো দেখেন, দেখুন একটা কথা বলি, এটা হয়তো এরপরে যিনি এই কথাটি বলেছেন তিনি স্পিকারের কাছে যে বলেছেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন। একজন জামাতের সংসদ, তিনি ভুলে গেছেন তার বাবা বেঁচে আছেন কি মরে গেছেন। হ্যাঁ, এরকম কি বাংলাদেশের ইতিহাসে সংসদে দাঁড়িয়ে কোনোদিন এই ধরনের মিথ্যাচার অথবা সঠিক তথ্য না দেয়া এরকম ঘটনা কি কোনোদিন ঘটেছে? যারা এইটাকে আপনি যদি খুব সরল মনে করেন, আসলে বিষয়টা তেমন সরল নয়। এই সরলীকরণ করলে আমাদের ভুল হবে। এই কারণেই ভুল হবে যে বিষয়টি নিয়ে উনি কথা বলেছেন যে ওনার বাবা মারা গেছেন এবং উনি মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি জানেন মুক্তিযোদ্ধা এবং জামাতে ইসলামী এই দুটো নিয়ে সবসময় আমরা একটা প্রশ্ন তৈরি করি এবং সবসময় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। মুক্তিযুদ্ধের প্রসঙ্গে জামাত সবসময় একটু অন্যরকম এক ধরনের, ওনাদের হার্টবিট বেড়ে যায় এই প্রসঙ্গগুলো উঠলে। তো একজন যেহেতু বলেছেন, ওনার বাবা যদি বলতেন যে বাবা মারা গেছেন নর্মাল, তাহলে কোনো সমস্যা আছে। কিন্তু মুক্তিযোদ্ধা বলাটার পেছনে কারণটাই হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং জামাত এই দুইটাকে একসাথে করে জামাতকে গ্লোরিফাই করার চেষ্টা। কালকে দেখেছেন একজন জামাতের মহিলা উইংয়ের সেক্রেটারি, উনি বলেছেন যে নারী শিক্ষা যেরকম অবৈতনিক হয়, তাহলে পুরুষ শিক্ষাকে অবৈতনিক করতে হবে। দেখেন, আপনি সংসদে গেছেন, উনি একজন অধ্যাপক, এবং সংসদে আপনি গেলেন, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড জেন্ডার একুইটি আপনি জানেন না। হ্যাঁ, কোনটাকে একুইটি বলে সেটা আপনি জানছেন না, আপনি সংসদে কথা বলছেন। এটাকেও কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে, পুরুষের কথা বলার জন্য বলেছে, পুরুষের পক্ষে বলেছে, এটার পেছনে আমি একটি রাজনীতি দেখি। এই রাজনীতি হচ্ছে সেই রাজনীতি। আপনি যদি যিনি এই কথাটি বলেছেন সেক্রেটারি, তার বক্তব্যগুলো দেখেন, উনি যখন সংসদে যান তখন উনি প্রথম বলেছেন যে এই প্রথম সংসদে, আগে নাকি মেয়েদের দায়িত্ব ছিল শুধু সংসার করা, এই প্রথম তারা হচ্ছেন সংসদে গেছেন এবং রাজপথে আছেন। অথচ বাংলাদেশের অথবা এই সাবকন্টিনেন্টের ইতিহাস বলে মেয়েরা সবসময় রাজপথে ছিল। হ্যাঁ, তো তার মানে এটা একটা পলিটিক্স। এবং উনি একটা কথা বলছে যেটা আমি সবসময় বলি আমাকে নিয়ে, আমি যখন একটি বক্তব্য দিয়েছিলাম যে জেন্ডার পলিটিক্সে পার্টিকুলার
পার্টিকুলার কিছু জায়গায় আপনি মা বোন বলতে পারেন, কিন্তু মা বোনের শিক্ষা, মা বোনের রাজনীতি বলতে পারেন না। উনি তখন একটি কমেন্ট করেছিলেন, এটি ভিডিও আছে, উনি বলেছিলেন যে উনি মা বোন হতে চান না, বাকি তো থাকেন শুধু একটাই বউ, তাহলে কি উনি সবার বউ হতে চায়? তাহলে আপনি চিন্তা করে দেখেন, উনি একজন নারী রিপ্রেজেন্টেটিভ এবং উনার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়, তার মানে উনি কি পরোক্ষভাবে নারীর শিক্ষাকে কোনোভাবে স্তীমিত করার চেষ্টা করছেন? অথবা আপনি দেখবেন যে জামাতে ইসলামী গত 4 মাসে কি করেছে, যে একজন স্বইচ্ছায় আত্মগোপন করেছে, তাকে বলছেন গুম হয়েছেন, একটা পারিবারিক কোন্দল, ভালোবাসা, প্রেম ভালোবাসা, একজন লুকিয়ে গেছে, তাকে বলছে অপহরণ করা হচ্ছে। হ্যাঁ, লজ্জিত হয়েছেন ওনারা এটার জন্য। তার মানে আমি মনে করি যে এই যে বলছেন না যে ফ্যাসিবাদী মানসিকতা বা কিছু, জামাতে ইসলামী এমন একটি দল যে যখন উনার রাজনৈতিক প্রয়োজনে যা করতে হবে জামাতে ইসলামী তাই করে, তার নির্দিষ্ট কোনো আইডিওলজি নাই। অ্যাডভোকেট আতিকুর রহমান, জামাতের কোনো নির্দিষ্ট আইডিওলজি নাই, যখন যেটা দরকার সেটা তারা করে, এবং যদি ফ্যাসিবাদী আচরণ দেখাতে হয় সেটাও তারা করে, এটি একটি দিক। আরেকটা হচ্ছে যে সংসদে একজন জামাতের এমপি নিজের বাবাকে নিয়ে, বিশেষ করে তার মৃত্যু নিয়ে যে ধরনের বক্তব্য দিল, এরপরে জামাত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নিল না? এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে নেওয়া হয়েছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে এবং যারা সমালোচক এবং দেশবাসীর সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, রাজনীতিতে অনেক কথাই হয়। এক সময় কেউ থাকে বন্ধু, তারা পরে হয় শত্রু। আবার এক সময় শত্রু পরে কি হয়? বন্ধু হয়। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে দীর্ঘ সময় বিএনপি এবং জামাত আমরা একসাথে ছিলাম, যদি বলেন 20 বছর ধরুন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বয়স বাংলাদেশে এখন ধরি আমরা 35 বছর ধরি, 91 থেকে এখন পর্যন্ত প্রায় 2/3 সময়টা হলো বিএনপি জামাত একসাথে হয়েছে। জোটবদ্ধ দেওয়ার আগেও 1991-এ যখন প্রথম গণতান্ত্রিক সরকার আসলো, সেখানে নিরঙ্কুশ সমর্থন কিন্তু জামাতের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়েছে। ধরুন সেই 5 বছর, 25 বছর তো বিএনপি এবং জামাত বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং আমরা ইলেকশন একসাথে হয়েছে। 2001 সালে জোটবদ্ধ আন্দোলন হয়েছে, 4 দলীয় জোট, সরকার গঠন হয়েছে, আন্দোলনও করেছি। এখন যখন এই কথাগুলো বলা হয়, তার মানে হচ্ছে এখন জামাত ইসলামীকে ওনাদের প্রতিপক্ষ ভাবছেন, মানে ক্ষমতা জামাত ইসলামী কাছাকাছি। যদি জামাত ইসলামী তার অবস্থানটা তৈরি না করত, তাহলে এত বয়ান এখন জামাতের বিরুদ্ধে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। দেখুন, অনেকে একসময় ভাবতো, বিশেষ করে আওয়ামী লীগের আমলে, যে জামাত ইসলামের লোকেরা বিএনপি হয়ে যাবে। আমার মনে আছে, আমি তখন ছাত্র রাজনীতি করতাম, জামাত আর থাকবে না, জামাতের অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছে। এবং অনেকে খুশিও ছিলেন তখন, নানা কারণে জামাত ইসলামী একটি সংগঠন বিলীন হয়ে যাক। কিন্তু এই জামাত তো বিলীন হয় নাই, জামাত তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং তার জানানটা দেওয়া হয়েছে বিপ্লব পরবর্তী সময়ে। এই যে জামাত ইসলামীর নাই হয়ে যাওয়া জামাত, বিলীন হয়ে যাওয়া জামাত, কিংবা বিএনপি হয়ে যাওয়া জামাত, যে একটা ফিনিক্স পাখির মতো উত্থান ঘটেছে। এবং অনেকে বলে জামাত তো ক্ষমতায় আসতো, ক্ষমতা আসতে দেওয়া হয় নানা কারণে। স্বাভাবিকভাবে এখন বিএনপির জন্য আপনি বলুন, তার প্রধান এখন রাজপথের ক্রিয়াশীল সংগঠন জামাত ইসলামী। এবং যদি বিএনপি ব্যর্থ হয়, তো ব্যর্থটার এটার বিপরীতটা কী হবে? জামাতের নেতৃত্বে 11 দল, তারা সরকারে আসবে। সুতরাং এখন যত বয়ান দেওয়া যায়, এই বয়ান আরও সামনে বেশি হবে। জনগণই শেষমেশ মূল্যায়ন করবে কোন শক্তিটি আদর্শিক শক্তি, কাদের বয়ানটা সত্য, কাদের বয়ানটা অসত্য। দেখুন, ফ্যাসিবাদ তো এটা একটা বলে, এখন কমন বলার জন্য বলে। আওয়ামী লীগের 15 বছরে কি আমরা কম ধরনের আমাদের চরিত্র হনন করা হয়েছে? দলগত চরিত্র হনন, ব্যক্তিগত চরিত্র হনন, পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা জামাতকে নিয়ে বলা হয়েছে না? এগুলো কি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কানে পৌঁছেছে? মানুষকে এগুলোকে বিশ্বাস করেছে? বিশ্বাস যদি করতো, তাহলে আজকে জামাত ইসলামীর এত দীর্ঘ সময় ক্র্যাকডাউনে থাকার পরও এই অবস্থান কখনো তৈরি হতো না। এই জন্য অনেক কথা বলবেন, রাজনীতিতে অনেক কথা বলেন। একদিকে আমরা শুনি যে কি বিরোধী দলে পতন ঘটানো হবে। বাংলাদেশে প্রথম আমরা শুনতেছি, তো আমরা তো খুব তাতে খুশি হয়ে যাই। কারণ বিরোধী দলে পতন হলে কী হবে? তার সরকার দলে আসবে। যদি বিরোধী দল না থাকে, তার সরকার দল থাকবে না।
তো যারা বিরোধী দলের পতন চায় তারা তো মূলত একনায়তন, তারা শাসক ব্যবস্থা চাচ্ছে। এই বহু ধরনের কথা আমরা শুনবো এবং শুনতে শুনতে আমরা অভ্যস্ত, আমাদের সহ্য ক্ষমতা অনেক বেশি। আমরা না এই অবস্থা তো মোকাবেলা করে আমরা এসেছি, কে কি বললো এগুলো আমরা অনেক সময় খুব বেশি গুরুত্ব দেই না এবং বলি এটি উনি বলবে কি আর, জামাতের বিরুদ্ধে বলার কি আছে বলেন তো? ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কি বলবে? একটু বলতে হবে তো। ওই এখন একটা বলে মুখস্থ কথা, যেহেতু এই শব্দটা খুব বেশি মুখে এখন চপ্পরে প্রচলন, তো বলে দেয়। ফ্যাসিজম কাকে বলে, ফ্যাসিবাদ কাকে বলে? মূলত জামাত ইসলামীকে ফ্যাসিবাদের সাথে তুলনা করে প্রকারান্তরে আওয়ামী ফ্যাসিবাদটাকে হালকা করার চেষ্টা, গুম, খুন, আয়নাগর, গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা, ভোটাধিকার হরণ করার যে ফ্যাসিবাদী গোষ্ঠী, তাদের সাথে আমি জামাতকে মিলান। আচ্ছা, জামাত তো কোনো সরকারি আছে? একদলীয় শাসন ব্যবস্থা একটা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, মানে সবগুলো দলীয়করণ করা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, আপনার বিচার বিভাগে কুকিগতার ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। তো জামাত যখন বলেছে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে, জামাত বলছে না দেশের এই 4 মাসে সবই তো, বিএনপি বলেছিল সবার আগে বাংলাদেশ, এখন বাংলাদেশে সবার আগে সব মানুষ এক সাইডে থাক, আমরা আছি সবার আগে। আপনি বলুন তো এই 4 মাসে মানে বাংলাদেশের বলেন, আপনার সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, ওই যে বিসিবি বলেন, আছে না, যেখানে মানে বাংলাদেশে আর কোনো যোগ্য লোক নাই, সব লোক একই পরিবারের, মানে বাবা মন্ত্রী, ছেলে বিসিবির সদস্য। তো আপনি যখন ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছেন, আপনি যখন সংস্কার প্রস্তাব মানছেন না, আপনি যখন সুপ্রিম কোর্ট সচিবালয়কে তুলে নিয়ে গেছেন, যেটা এই প্রসঙ্গে আমি আসছি, আমি পক্ষে ছিলাম। শেষ করি এখন যদি না তাহলে বলুন, ওনারা ডিবেট করুক, ঠিক আছে, এই 5 কারণে জামাত ইসলামী ফ্যাসিবাদ, আমরা 20টা কারণ দেখাবো এই কারণে বিএনপি ফ্যাসিবাদ। আসুন আপনি একটা কম্পিটিশন আয়োজন করে দেন, ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার, কি কি, পৃষ্ঠা পর পৃষ্ঠা লেখা যাবে, ওনারা লিখতে পারবেন না। মোস্তফা কামাল ভাই, জামাত যেমন বলছে যে বিএনপি আসলে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে, আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে জামাতের আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। মানে বিএনপির আচরণ কি দেখছেন আর জামাতেরই আচরণ কি দেখছেন? আবার শুনছি যে তারা সংসদে সংযম করছে, রাজপথে চাপ দিচ্ছে, এই ধরনের কথাগুলো আসছে। জি, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিজমের 20টা কারণ দরকার করে না, 101টাও দরকার করে না, একটাই যথেষ্ট। এটা হচ্ছে ফ্যাসিবাদ যাকে উদ্দেশ্য করে এই শব্দটার উৎপত্তি বাংলাদেশে অথবা প্রচলন। অভিধানে অনেক আগ থেকে এই শব্দ এটা আছে, কিন্তু আমরা উচ্চারণ করেছি বা প্রচলনটা ঘটেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, অর্থাৎ ক্ষমতাসীন একটি শক্তিকে কেন্দ্র করে। তো যে একটি বলছি কারণ, একটি হচ্ছে ফ্যাসিজমের মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে সে মনে করে সে সঠিক আর সব বেঠিক, একমাত্র তিনি সঠিক বা ওনারাই সঠিক, এটা হচ্ছে লক্ষণ। তো এই লক্ষণে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি অনেকটা কলুষিত। জামাতে ইসলাম মনে করে তারাই সঠিক একমাত্র, ইসলামীভাবেও তারা সঠিক, গণতান্ত্রিক পথেও তারা সঠিক, রাজনীতিতেও তারা সঠিক। তাহলে বিরোধী দলকে আপনি বানিয়ে দিলেন ফ্যাসিস্ট। বরাবর ফ্যাসিস্ট সম্বোধনটা হয় সরকারি দলের উদ্দেশ্যে, এবার কিন্তু চিত্র বদলে গেল। আবার জামাতে ইসলাম মোটামুটি প্রত্যেক দিনে গত কয়েকদিন ধরে বিএনপিকে দোষারোপ করছে যে তারাও ফ্যাসিস্ট, বরং এমনই ফ্যাসিস্ট যে আগের ফ্যাসিজম যারা ছিল বা ফ্যাসিবাদী যারা ছিল তাদেরকে উতরে গেছে বিএনপি। এই দুই ঝগড়ার মধ্যে যারা প্রকৃত অর্থে ফ্যাসিবাদ যাদেরকে বলা হতো তাদের জন্য সময়টা অত্যন্ত বিনোদনের, খুব স্বস্তির, যে তাদের অভাবটা কিন্তু এই দুইটা দল পূরণ করে দিচ্ছে বাজারে, রাজনীতির বাজারে। তো নগদ একটা উদাহরণ আপনি দেখেন, মাত্র 2 দিন আগে প্রতিষ্ঠাবার্ষিকী ওই দলটির, যাদেরকে ফ্যাসিবাদ বলা হতো, তো প্রতিষ্ঠাবার্ষিকী তাদের কোনো কর্মসূচি নাই, কিন্তু তাদের কর্মসূচি আবার পালন করেছে বিএনপি আর জামাত। একসময় আমরা ওই আওয়ামী লীগ আমলে বলতাম যে হরতাল ডাকে বিএনপি, পালন করে আওয়ামী লীগ। এবার আপনি দেখেন আওয়ামী লীগকে মোকাবেলার নামে বিএনপি মাঠে নেমে গেছে, জামাতে ইসলামে তো 32 নম্বর পর্যন্ত চলে গেছে, ওখানে আওয়ামী লীগ না পেয়ে সাংবাদিকদেরকে পেয়েছে, কিছুক্ষণ যা করার করেছে। আবার গোটা প্রশাসন নেমে গেছে আওয়ামী লীগকে প্রতিহত করতে, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ কোথাও দেখি নাই। টুকটাক দেখেছি কয়েক সেকেন্ড রিলে অথবা ফেসবুকে, সেটা কোথাকার ফুটেজ, কোথাকার ঘটনা স্পষ্ট না। কিন্তু তো এরকম একটা অবস্থায় বিএনপি আর জামাত ইসলামী এখন যা করছে, মাঝে মধ্যে মানুষও প্রশ্নবিদ্ধ হচ্ছে
যে এরা দীর্ঘদিনের চর্চা থেকে বের হতে পারেনি হয়তোবা, ছিল আক্রান্ত অথবা ছিল মজলুম, আক্রমণের শিকার। এখন তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে জুলুমবাজ হয়ে যাচ্ছে, এই মজলুমরাই। এক পক্ষ আরেক পক্ষকে এমন সব ভাষায় গালিগালাজ করছে। সংসদে একসময় আমরা বলতাম মমতাজি সংসদ, ওখানে মমতাজ মাঝে মধ্যে টুকটাক গান টান গাইতো, তবে একটু সুর টুর ছিল কিছু। এখন দেখেন গত কয়েকদিন সংসদে আপনি আমি আমরা অনেকে একটা ওরিট ছিলাম যে ইয়াং যারা এসেছে তারা কোনো গোলমাল পাকায় কিনা, কিন্তু আমরা বিস্ময়ের সাথে খেয়াল করছি যে না, ইয়াংরা কিন্তু গোলমাল পাকাচ্ছে না, বরং দুই পক্ষের যারা একটু প্রবীণ আছেন, বয়সে প্রবীণ, রাজনীতির অভিজ্ঞতায় প্রবীণ, তারা এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করতে গিয়ে হিজাব, ঘোমটা, বোরকা, কে কখনকার লুঙ্গি ধরে টান দেন, এমন সব শব্দ আসে, এমন সব বাক্য তারা থ্রোয়িং করেন, এগুলো কিন্তু ফেসিবাদের একটা নমুনা। তো এটা কি খুব জরুরি ছিল? তারা তো মিত্র ছিলেন, এটা তো লুকানোর বিষয় নয়। আবার যখন বারবার বলবেনই যে চাঁদাবাজ, রাজনীতির কি একটা কেমিস্ট্রি হয়ে গেছে আপনি খেয়াল করুন। চাঁদাবাজ বলা মাত্র কারণ নাম নিতে হয় না, এক পক্ষ রেসপন্স করে বলে যে আমি না। আবার গুপ্ত বলা মাত্রই আরেক পক্ষ রেসপন্স করে বলে যে আমি তো গুপ্ত ছিলাম অল্প, ও তো গুপ্ত ছিল আরো বেশি। তো এগুলো কোনোটাই কিন্তু প্রাসঙ্গিক ছিল না, জরুরিও ছিল না। মানুষকে প্রকারান্তরে তারা এক ধরনের বিনোদন যোগাচ্ছেন, কিন্তু এটা কি বিনোদনের সময়? একটা বাজেট অধিবেশন, খুব দামি অধিবেশন, খুবই দামি অধিবেশন, কিন্তু আমরা ওখানে ওনারা আলোচনা করতে পারতেন যে কোথায় কমতি আছে, কোথায় ঘাটতি আছে, কোথায় ব্যত্যয় ঘটেছে। আবার গণমাধ্যমে কাজ করার সুবাদে নিশ্চয়ই আপনিও দেখেছেন, আমিও দেখা হয়েছে কয়েকবার, সরকার যে বাজেট দিয়েছে অর্থাৎ বিএনপি যে বাজেট দিয়েছে, আবার জামাতে ইসলামী যে একটা ছায়া বাজেট দিয়েছে, মিলালে কিন্তু খুব তফাৎ হয় না। কিন্তু তারা যখন থ্রোয়িং করেন, গালমন্দ করেন এক পক্ষ আরেক পক্ষকে, মাঝে তো মধ্যে মনে হয় যে তারাও কি বেপরোয়া হয়ে যাচ্ছেন কিনা, অথবা খেই হারিয়ে ফেলছেন কিনা। আর জামাতে ইসলামের উদ্দেশ্যে একটা কথা বলতে হয়, 24-এর 5 আগস্টের পর কিন্তু আপনার পছন্দ হোক আর না হোক, আমার যেই অনুভূতি হোক, নতুন একটা বাংলাদেশ, কোন মাত্রার বাংলাদেশ আরেক আলোচনা। তো এখন আর ওই কথা বলার সুযোগ নাই যে রাজপথে কি একটা বলেছি বলার জন্যই বলেছি। রাজনীতিতে তো কত কথাই থাকে না, 24-এর পর সেটা থাকতে নাই, আর সেটা পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার করতে গিয়ে এমন আক্রমণ করছেন যেটা আমরা খুব ঘৃণা করতাম। একসময় তো ওবায়দুল কাদেরের সমালোচনা করতাম যে ভদ্রলোক এগুলো কি আবৃত্তি করে, কি বলে, হাসান মাহমুদ এভাবে হাসায় কেন, এগুলো নিয়ে কিন্তু ট্রল হতো। তো এখনো কিন্তু ওই অভাব পূরণ করে দিচ্ছেন কেউ না কেউ, এমন একটা বলছেন, এমন বলছেন আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, যেখানে আমরা ভুলে যেতে চাই, অথবা নতুন বাংলাদেশে গুম যেন আর না থাকে, গুম যেন আর প্রাসঙ্গিক না থাকে, প্রাসঙ্গিক যেন হয় বিচার। কিন্তু জামাত দেখা গেল ওই গুমের মধ্যে জড়িয়ে গেল, গুমটাকে হালকা করে ফেললো। একসময় আগের স্বরাষ্ট্রমন্ত্রী মস্করা করে বলতেন কিসের গুম, কোথায় হয়তো ঘুমায়, গুম নেই, ঘুম আছে, যে পাওনাদারের টাকা দেওয়ার ভয়ে অথবা কোনো গোলমাল আছে। দেখেন ওই বয়ানটাকে একদম তরতাজা করে ফেললেন, দরকার ছিল না। আবার সংসদে বাজেট অধিবেশনের দিন আমরা দেখলাম যে জামাত ইসলামী কিন্তু খুবই শালীনতার পরিচয় দিয়েছে, তেমন কোনো আপত্তি করেনি। কিন্তু রাজপথে গিয়ে ঠিক উল্টো কথা। তো রাজনীতিকে এমন যে বিরোধী দল মানে বিরোধিতা করতে হবে, বরং বাজেটের ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। এরকম তো কথা ছিল না, বলা হয়েছিল যে দায়িত্বশীল। জি, তো তাদের মনে রাখতে হবে যে আমরা শুধু সরকার 4 মাস কেমন করলো এই প্রশ্ন যেমন আসে, যে বিরোধী দল 4 মাস কেমন করলো, তাদের পারফরম্যান্স এটারও কিন্তু প্রশ্ন আসে। আপনার সাথে কথা বলবো নাহারিন আপা, যেটি আতিক ভাই বলছিলেন যে আসলে জামাতের যে উত্থান, জামাত ক্ষমতার কাছাকাছি বা জামাত ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে, এবং জামাতের বিরুদ্ধে আসলে বলার কিছু নাই, যে তারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা দুর্নীতি করছে, অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছে, সেই কারণেই আপনারা এই কথাগুলো বলেন যে তাদের ফ্যাসিবাদী মানসিকতা। আর তাদের পক্ষে বা তাদের বিরুদ্ধে যদি 5টি কারণ দিতে পারেন ফ্যাসিবাদের, তারা আপনাদের বিরুদ্ধে 20টি কারণ দাঁড় করাতে পারে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে ফিনিক্স পাখি, জামাত তো একটি ইসলামিক দল। এখন ইসলামিক দলের কেউ যদি নিজেদেরকে ফিনিক্স পাখি বলে, এটা কি বেদাত হবে না?
কারণ ফিনিক্স পাখি তো ধরেন মৃত্যুর আগে পুড়ে যায়, সেই ছাই দিয়ে আবার পাখি হয়, আসলে হবে না। এই কারণে হবে না কারণ জামাতে ইসলামী এমন একটি দল, তারা পার পেয়ে যায় রোজা এবং পূজাকে একটা এক উদাহরণ বলে। দিয়েছে আপা। মানে উদাহরণেরও তো ধরেন ইসলামিক উদাহরণ হতে হবে। এই উদাহরণটা যদি আমরা দেই, হ্যাঁ, তাহলে ধরেন কুশপুত্তলিকা দাহ না, হবে। না, আপনারাও তো জামাতে ইসলামীর আপনার মনে আছে শিশিরমণি সাহেব পূজা এবং রোজাকে এক বলে সদর্পে বাংলাদেশে এখন পর্যন্ত আছে, তার কোনো কুশপুত্তলিকা দেওয়া হয় নাই। আমার মনে পড়ে নারী কমিশনের শিরিন আপার কথা, যাকে নাকি জিএসসিতে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, জুতা মারা হয়েছে একটা কমিশনের কিছু শর্ত দেওয়ার কারণে। তাহলে আপনি যখন এক্সাম্পল দিবেন, আপনার বেলায় বেদাত হয় না। ধরেন আমি কোথায় বললাম যে মা বোন বলা যাবে না, সেগুলো বেদাত হয়ে যায়, সেগুলো ইসলামের পরিপন্থী হয়, কিন্তু ওনাদেরটা হয় না, এটাও আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। জামাতের বিরুদ্ধে আসলে কিছু বলা যাবে না, সত্যিই তো বলা কি যায় জামাতের বিরুদ্ধে? আপনি দেখেন জামাতকে নিয়ে নাকি চাঁদাবাজির কিছু বলা যায় না, বলবেন কি করে? কারণ জামাতি ইসলামী একমাত্র দল যারা নাকি চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিয়েছে, তাই না? তারা তাকে কত সুন্দর সুন্দর নাম দিয়েছে, হাদিয়া, তারপরে আপনার স্যালারি থেকে কেটে নিলে কি যেন এনায়াত, এরকম অনেক সুন্দর সুন্দর ইসলামিক নাম আছে। এখন আপনি ধরেন আবার আপনি দেখেছেন যে কেউ একজন, এই যে যখন একজন ওনাদের শিবির নেতা, যাকে বলা হলো যে উনি গুম হয়েছেন, আসলে আত্মগোপনে ছিল, তার কাহিনী যখন প্রকাশিত হলো, তখন ইভেন সাহাবাদের জীবনে কি করে প্রেম ভালোবাসা এসেছে সেটা দিয়েও জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। আসলে হয়েছে কি, মানে আপনি যা কিছুই করেন না কেন, ওই যে বলেছি ইসলাম নয়, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করাটার সৌন্দর্যটা ওইখানে যে সব কিছুর মধ্যে ধর্মের একটা লেবাস আপনি দিয়ে দিবেন, তাহলে আপনার 7 খুন মাপ হয়ে যায়, তাই না? তো আসলে এখন যে কথাটা আপনি ওনাকে প্রশ্নটি করেছেন, ওই প্রশ্নের উত্তরটা আমার আতিক ভাই দিলেন না। সেটি হচ্ছে যে ওই সাংসদের বিরুদ্ধে, মিথ্যাচার করার বিরুদ্ধে জামাতে ইসলামী কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আপনার মনে আছে একজন নারী, কি যেন বিবি সাউদা ওর সামথিং এরকম একজন নামের, তিনি যখন অশ্লীল কথা ফেসবুকে লিখতেন, এবং আপনি দেখেছেন জামাতে ইসলামীও পরোক্ষভাবে অনেক জায়গাতেই স্বীকার করছেন তাদের বট বাহিনী আছে, এই নারীটি একজন বট বাহিনীরই একজন সদস্য। তার কথা যখন জামাতের আমির সংসদে দাঁড়িয়ে বলেন আমার বোন, তাহলে আমার বোন যখন এত অশ্লীল কথা লিখলো, তার বিরুদ্ধে কি জামাতে ইসলামী কোনো পদক্ষেপ নিয়েছে? তার মানে যেটা হয়েছে যে জামাতে ইসলামী ওই যে কথাটা ঘুরে ফিরে বলি যে সব কিছুকেই কেমন করে যেন একটা পাত্রের আকার ধারণ করে, মানে যে পাত্রটি উনাদের পক্ষে যায়। তো জামাতে ইসলামীর ধরেন এই যে কথাগুলো উনি বলছিলেন যে সব জায়গাতে বিএনপি, বা বলছিলেন বিসিবির কথা, পরিবারতন্ত্রের কথা, জামাতে ইসলামী ইটসেলফ ইজ আ পরিবারতন্ত্র দল। আপনি জামাতে ইসলামীর যে নুরুন নাহার সিদ্দিকা বলেন, বা জামাতে ইসলামী যারা আছেন, দেখবেন তো নারী উইংয়ের তো বেশিরভাগই কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে। হ্যাঁ, জামাতে ইসলামীর যারা আছেন এখানে, আপনি জামাতে ইসলামীর এমপিদের দেখেন তো, তাদের বংশ পরিচয় নিয়ে দেখেন তো। আমি জানি না আতিক ভাইয়ের বংশ কতজন জামাত আছে, আমি এটাকে সুন্দরভাবেই দেখতে চাই যে জামাতে ইসলামী এমন একটি দল যারা বংশ পরম্পরায় কাজ করে। তাহলে এই দল যখন আবার পরিবারতন্ত্র নিয়ে কথা বলবে, এটা কি খুব হাস্যকর হয় না? আমার কাছে তো মনে হয় যে এটা আসলে খুবই হাস্যকর হয়। এবং যে কথাটা আপনি একনায়কতন্ত্রের কথা বলছেন, এই উত্তরটি ভাই কামাল ভাই খুব সুন্দর করেই দিয়েছেন যে একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদ হওয়ার জন্য 100টা এক্সাম্পলের দরকার হয় না। তবে এটাও সত্য কথা যে বাংলাদেশের রাজনীতি, আমরা তো 24-এর পরে ভেবেছিলাম যে একটু পট পরিবর্তন হবে কথায়, ব্যবহারে। ধরেন আপনি সারাদিন সংসদে সুন্দর কথা বলছেন, কিন্তু বিকালবেলা বেছে নিচ্ছেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, তাই না? বা কিছু বলার জন্যই বলছেন। আমরা তো একটা পজিটিভ ক্রিটিসিজম চেয়েছিলাম, পজিটিভ ক্রিটিসিজম করেন, তাতে তো কোনো অসুবিধা নাই। এবং দুই দলেরই যে কথাটি কামাল ভাইও বললেন যে সংসদে পোশাক নিয়ে যে কথাগুলো বলা হয়, দেখেন সংসদে যখন, এটা আমি আরেকটা দিক দেখি যে সংসদটি কথাটি বলেছেন পোশাক নিয়ে, এটি অত্যন্ত নিন্দনীয়। কারণ পোশাক একজনের চয়েস, সেটা নিয়ে আপনি যা খুশি বলতে পারেন, যার যা ইচ্ছা। কিন্তু সেখানে জামাতের যিনি এমপিরা আছেন, তারা যেভাবে প্রতিবাদ করেছেন উঠে দাঁড়িয়ে, আমরা যারা হিজাব করি না তাদেরকে প্রতিনিয়ত যে স্লাট শেমিং করা হয়, তাদের প্রতিবাদ কি কোনোদিন জামাত ইসলামী করেছেন? আমি তো কোনো দিন দেখি নাই যে এই প্রতিবাদটি তারা করেছে। তার মানে প্রতিবাদটাও যখন আপনি পোশাক নিয়ে করবেন এবং সেটা সিলেক্টিভ, আপনার দলের মেয়ে হলে আপনি প্রতিবাদ করবেন, অন্য দলের হলে করবেন না, তার মানে সিলেক্টিভ রাজনীতির যে প্রতিবাদ, সেই জায়গা থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আতিক ভাই, আপনারা সংসদে সংযম দেখাচ্ছেন, কিন্তু আবার সংসদ থেকে বেরিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দাঁড়িয়ে সরকারের কঠোর সমালোচনা করছেন। আসলে কোন কৌশল? আমি একটু শেষ পয়েন্টে আসি। আবারও সিলেক্টিভ রাজনীতি আসলে আমরা করি না। সিলেক্টিভ রাজনীতি বাংলাদেশ একটা পক্ষ করে। আমি দোষ করলে আপনি আমাকে ধরানোর সুবিধা নেই, আমি দোষ স্বীকার করে নেব, কিন্তু অন্যরা দোষ করলে তো আমি সেভাবে সরব হন না।
পরশুদিন ধানমন্ডির ঘটনাটাকে জামাত কখনো ওন করে না, দুঃখ প্রকাশ করেছে। তেমনি চারজনকে বহিষ্কারও করা হয়েছে। এখন বলে বহিষ্কার অমুক কেন হইল না, খেয়াল করেন। আর সরকার দলের যে প্রতিনিয়ত সাংবাদিক নিপীড়ন হচ্ছে, আপনি একটা ঘটনা দিয়ে টকশো আয়োজন করেন, ভালো কথা, জামাতকে আপনার পরিশুদ্ধ দিতে চান, আমরা ওয়েলকাম জানি, আপনি সমালোচনা করলে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। তা আরও যে 100 ঘটনা ঘটে, সেরকম কি আসলে আমরা মিডিয়াকে সরব দেখতে পাই? তো আমি সিলেক্টিভ কিন্তু এখানে না, জামাত ইসলামী সব জায়গাতেই যার অধিকার ক্ষুণ্ণ, আপনি না দেখলেও তো কিছু করার না। আপনি যদি চোখ বন্ধ করে ঘুমের বইনয় করেন, আমরা আপনাকে জাগাইতে পারবো না। আসলে জামাত যতগুলো জায়গায় রাইট, সে যেই হোক, নারী হোক, পুরুষ হোক, অন্য কোনো ধর্ম হোক, সবার ক্ষেত্রে জামাত তার ভয়েস অলওয়েজ রেস করছে। হয়তো এটা মিডিয়া আসে না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু বলতে পারি, এটা আমরা শতভাগ দায়িত্বশীল কাজ আমরা করছি। দেখুন, যেটি আমাদের ম্যাডাম বললেন পরিবর্তন, দেখুন উদাহরণটা কত সিলি উদাহরণ দিচ্ছেন। জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, শেখ মুজিবুর উত্তরসূরি হিসাবে শেখ হাসিনা, আর কোনো যোগ্য লোকই ছিল না বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান হওয়ার মতো। বিএনপিতে ছিল না, জাতীয় পার্টির পরে এখন ধরেন জিএম কাদের। তো জামাতে শফিক সাহেবের কি আত্মীয় হয় নিজামী সাহেব? মানে আপনি কোথায় নিচ্ছেন? দেখেন কোথায় পরিবর্তন তো হলো, টপ টু বটম কোথায় মিলাচ্ছেন আপনি? জামাতের যে এমপি হলো 9 জন, বলুন তো, জামাতের আমির ওয়াইফ এখানে আছে, তাহের সাহেব ওয়াইফ এখানে আছে। এখন তাহলে জামাতের মানে জামাতের যারা নারী, তারা কি একদম সবই যে আপনি না জামাতকেও করা যাবে না? তো জামাতের তো কয়েক লক্ষ নারী কর্মী আছে আমাদের, কারো না কারো তো বউ, কারো না কারো তো সে বোন। তো আপনি এটাকে সব ফিল্টারিংয়ে বাইরে করে দেবেন? আপনি কোথায় কোথায় যেখানে দলগুলো চলে পরিবর্তনকে বেস করে, সেখানে আপনি আসছেন কি অমুক তো মনে হয় একজন অমুকের ওয়াইফ হইতে পারে। মানে আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা এত শর্ট হয়ে গেছে, আমরা কি মিলাবো সেটা খুঁজে পাই না। দেখুন, একদিন আমরা শুনলাম যে জামাতের আমির মা বোন বলে, আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মা বোন বলে। জামাতের আমির মা বোন বললে একটু অসুবিধা হয়ে যায়, কেন সবাইকে মা বোন বলবে? তো আপনি প্রাইম মিনিস্টারের কথা প্রতিবাদ কেন করলেন না? অসংখ্য ভিডিও আছে, উনি বক্তব্যে বলেছেন যে মা বোনেরা, এটি বাংলাদেশের একটা রাজনীতিতে কমন একটা শব্দ। আমাদের ভাই বন্ধুগণ আমরা বলি মা, শুধু সেটাকেও আপনি এসে ধরেন, তো এই অপরাধে তো সবাই অপরাধী সেখানে হয়ে যাবে। দেখুন, আমরা যখন থেকে শিবির যোগ করি, আমি 95 মানে 95 সালে আমি শিবিরে আছি, তখন থেকে আমরা নিজেরা স্বাচ্ছন্দ্যের সংগঠনকে টাকা দিই, কেউ চাওয়া লাগে না। এখন যখন আপনি একটা সংগঠনের জনশক্তি তার সংগঠনের জন্য উইলিংলি টাকা দিচ্ছে, যদি এটাকে আপনি জোর করার সাথে মিলিয়ে ফেলেন, চাঁদাবাজটা কি যে আমি তোমার থেকে জোর করে নেব? আমি কি বলি জামাত আমার থেকে জোর করে নিচ্ছে? বলি আমি স্বেচ্ছায় দিচ্ছি, একবার না বহুবার দিচ্ছি। আমাদের বছরে ধরেন 10টা কালেকশন হয়, 10 জায়গায় দিচ্ছি আমি আমার পাওনার জন্য আমি দিচ্ছি। কিন্তু আমি আমার থেকে জোর করে নিব, এটা আপনার পাওনা না, দিতে হবে আমাকে। তেমন কী তুলনা করেন? মানে তুলনা যে আপনি এটা ডেফিনেশনটা করবেন, পার্থক্য করবেন, সেটারও তো একটা আসলে মিনিমাম স্ট্যান্ডার্ড সেখানে থাকতে হবে। দেখুন, জামাতের আমির বলেছে ইলেকশনের আগে আমরা ফ্ল্যাট এবং প্লট নিব না। তো জামাতের কেউ তো নেয় নেই, ইতিমধ্যে দেখেন গুণগত পরিবর্তন দেখেন, সরকারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে জামাতের আমিরের বক্তব্যটা সরকারের মাঝেও গিয়ে তার মানে ওয়েলকাম জানে, তারা বলছে আমরা কেউ প্লট এবং ফ্ল্যাট কেউ নেবেন না। দেখুন, জামাতের একজন এমপি পার্লামেন্টে কি বললেন, তিনি হয়তো জিনিসটা সবার জন্য বলেছেন, স্পিকার বলছেন। আপনি এখন উদাহরণ কি দিচ্ছেন? যেই দলের আমির বলছে প্লট এবং ফ্ল্যাট নেবে না, সেই দলের এমপিরা পার্লামেন্টে কি চাচ্ছে? ওভেন চাচ্ছে। কোথায় আপনি কি মিলাচ্ছেন? দেখেন, আপনি উনি চাচ্ছেন, এটা ওনার রাইট, অনুমোদন হয়েছে, পাচ্ছে না কেন? না বললেও পারতেন, বলে ফেলেছেন, কেউ তো আর জানে না কি কখন বলবে, সেটা মিলাই ফেলছেন কোথায়? এই যে জামাত খুব লোভী হয়ে গেছে, বসে না কিছু নেবে না, তারা এখন এসে এখন একটা ওভেনের দাম কত? শোনেন, যার অবৈধ ইনকাম থাকে তার জন্য এগুলো কিছুই না, আর যিনি স্বচ্ছ থাকেন তাদের ওভেনটা অনেক গুরুত্বপূর্ণ। জামাতের কোনো এমপিরা অবৈধ পথে চলে না, কারো গাড়ি বাড়ি নেই, কারো এরকম ফ্লাডও নেই, কেউ ঋণ খেলাফি না। তাদের কাছে ওভেনটা তার জন্য একটা প্রয়োজন। তার তো যদি তার সামর্থ্য না থাকে, ভালো তো যে এমপি হিসাবে সামর্থ্য না কেনার তিনি চাচ্ছেন, আপনার তো অবৈধ ইনকাম আছে, আপনার পদ বিক্রি করে বহু টাকা পান, ওভেনটার দামটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তো যিনি স্বচ্ছ, যিনি সৎ থাকেন, তার জন্য 5 টাকার জিনিস তার কাছে কি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা আপনি না নিয়ে উল্টো সেখানে আপনি প্রেমিক হন। আমি দেখেন আসি, দেখুন, যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী, আমরা প্রত্যেক ব্যক্তিকে অনার করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনার করি,
উনিও বাংলাদেশের জুলুমের সিম্বল, উনি স্বীকার করি। তিনি যখন একটা অসত্য ফটোকার্ড নিয়ে বক্তব্য দেন, বলেন তখন আমরা কেমন লাগে বলুন তো? জামাত ইসলামী আপনার যারা রাজপথে আছে, আচ্ছা বলুন তো সরকারের বাজেট কি 100% মানে হালাল বাজেট? যে কোনো কথা এমন হয়ে গেছে তো, একসময় বলতো যে অমুক সাবান হলো হালাল সাবান। আচ্ছা যে জিনিসটা খায় সেটা না হালাল হবে? ব্যবহারের জিনিস হালাল হয়? অমুক হালাল, যে টেবিলটা হালাল, এই মোবাইলটা হালাল। আপনি সমালোচনা করবেন না? তাহলে ওনারা কি এমন চাচ্ছেন যে আমরা যেটা দিলাম একদম সব কোনো ভুল নাই? তাহলে তো বাংলাদেশে একদল শাসন হয়ে যাওয়া দরকার, যে একদল বাজেট দিছে ওর উপর আপনি যা বলেন। তো আমি যারা বলছি দেন, আপনি আমাদের দায়িত্ব জনগণকে ঐক্যবদ্ধ করা, যেটা উনি বলেছেন আমাদের মাঝখানে কামাল ভাই, যে একটা গুণী হইলে ফ্যাসিবাদ হয়। উনি বলেছেন কি যে যেটা আমার কাছে সঠিক বাকিরা সেটা ব্যাটিক। তাহলে বাংলাদেশ 70% মানুষকে ব্যাটিক হয়ে গেল। আমরা প্রতিবাদটা খেয়াল করুন, জামাতের মূল প্রতিবাদটা হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করা কেন্দ্র করে। বাস্তবায়ন করেন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আপনি বাস্তবায়ন করবেন না, আপনি 70% মানুষের আপনি অবজ্ঞা করবেন, উপেক্ষা করবেন, আর আমরা বলবো আপনি ঠিক আছেন। এই ঠিক রাজনীতি আমরা করতে চাই না। 4 মাসে বিরোধী দলের আসলে ভূমিকাটা কি? দায়িত্বশীল বিরোধী দল আমরা চেয়েছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা দায়িত্বশীল বিরোধী দল হবে। কিছুদিন আগে আমার এই শোতেই একজন এনসিপি নেত্রী এসেছিলেন, তিনি বলছেন যে বিরোধী দল হিসেবে যে 11 দলীয় জোট আছে তারা ব্যর্থ হয়েছে। আপনার কাছে কি মনে হয়? জি, এখানে একটু যোগ করার বিষয় আছে। সরকার নিয়ে আমরা যথেষ্ট সমালোচনা করি, যথেষ্ট করি। আবার প্রশংসার এক পার্টিও আছে, তারা সারাদিন বন্দনা গাইবেন, সেটা স্বাভাবিক। কিন্তু নতুন বাংলাদেশের যে বিরোধী দলের পারফরমেন্স কি, এটা কিন্তু আলোচনা হচ্ছে, আগে এভাবে হতো না। তো এবারের যে বিরোধী দলটি, এটা সম্পর্কে একটা ধারণা ছিল যে এখানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি, বিশেষ করে জামাত ইসলাম থেকে যারা এসেছে অথবা শিবির ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে। আমরাও ছাত্র জীবনে দেখেছি যে তাদের চাল চলন বক্তব্যের মধ্যে একটা নমনীয়তা বরাবর খেয়াল করেছি। আবার তাদের একাডেমিক পড়াশোনাও বেশ শক্তপোক্ত। কিন্তু আমরা সংসদে আশা করেছিলাম যে এটার একটা ছাপ দেখব, দুঃখজনকভাবে সেটা দেখছি না। তারা চলে যাচ্ছেন ওভেনের কাছে। খুব দুঃখজনক। আপনি দেখেন এখন আমাদের কথা বলতে হচ্ছে ওভেনের কাছে। একটু তো ভাবা দরকার, যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও ভাবেন। এই সংসদে জামাতে ইসলামের কয়েকজন সদস্য আছেন, বিএনপিরও আছেন। যে এখন পর্যন্ত যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, তাদের 2-1 ফাঁসি হয়ে যেত, ফাঁসির কাজটা থেকে ফিরে এসেছেন। বিএনপিতেও বেশ কয়েকজন আছেন যে তারা আর ফিরে আসতে পারতেন না, গুমে ছিলেন। তাহলে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা বলছি এই কারণে, সম্প্রতি তারা সংসদে ওয়াজ নসিহত করেন, কোরআনের আয়াত কে কত শুদ্ধ খাঁটিভাবে, ভালো লক্ষণ। তো এই যে একটা সুক্রিয়ার বিষয় থাকতে পারতো না, যে আপনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে এসেছেন, আপনি গুম থেকে উদ্ধার হয়ে এসেছেন, 2 রাকাত নফল নামাজ পড়া যেত, তাহাজ্জুদ পর্যন্ত না যান, অন্তত নফলিয়াতের একটা বিষয় কিন্তু ছিল যে তাদের তো মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না কারো, অনেকের, এমনকি এনসিপিরও। যদি আওয়ামী লীগ টিকে যেত বা শেখ হাসিনা টিকে যেতেন, এনসিপির যে কয়েকজন এখন মাননীয় সংসদ সদস্য আছেন, সম্ভবত মৃত্যুই ছিল তাদের শেষ পরিণতি। তো ওই জায়গা থেকে তার উপলব্ধির জায়গাটা বড় ফাঁকা উভয় পক্ষেরই। এমন সব বিষয় নিয়ে তারা কথা বলবেন, কোনটা হারাম নির্ণয় করবেন, কোনটা কার জন্য আরামের। আপনার বয়ান অনুযায়ী হারাম, আমার বয়ান অনুযায়ী আরাম। আজকে তো আলোচনা হতে পারতো যে নতুন বাংলাদেশটা কিভাবে গড়বেন, আমাদের কোথায় কোথায় খুঁত ছিল। আলোচনা তো ছিল এরকম যে সংসদে শুধু আইন নিয়ে কথাবার্তা হবে, আইন প্রণয়ন হবে, আইন সংশোধন হবে, দেশের প্রশাসন কিভাবে চলবে, সরকারের ব্যবস্থাপনা কি হবে। কিন্তু আমরা দেখলাম এই সংসদেও কিন্তু 2টি পক্ষই ইটের কথাবার্তা বলে, রডের কথাবার্তা বলে, সিমেন্টের কারবার করে, অর্থাৎ রাস্তার উন্নয়ন নিয়ে ব্যস্ত। আপনার পদে মনে থাকার কথা, এগুলো খুব আলোচনায় ছিল যেগুলো স্থানীয় সরকার করবে। কিন্তু আমরা দেখলাম ওই যে নতুন বন্দোবস্ত শোনানো হচ্ছে আমাদেরকে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বন্দোবস্ত পুরনোটাই। আর খোঁচা দেয়া যে যাকে দেন তার জন্য কত কষ্টের, সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন উপলব্ধি করছেন কিনা জানি না। ওনার অন্যতম বৈশিষ্ট্য ছিল সকাল সন্ধ্যা দুপুর 3 বেলায় তিনি খোঁচা দিতেন, আর কমতি বা ঘাটতি হয়ে গেলে সেটা ওবায়দুল কাদের বা হাসান মাহমুদদেরকে দিয়ে যেতেন। এই সংসদে আমরা দেখছি প্রত্যেক দিন কাকে কত খাটো করা যায়, কত তাচ্ছিল্য করা যায়, কখনো নারীদেরকে, কখনো করতে করতে গিয়ে আলেম ওলামাদেরকে, কখনো কিন্তু কালেকটিভলি সবাই হয়ে যাচ্ছেন। এই ফাঁকে আপনি দেখেন
আপনি যখন দাড়ি নিয়ে খোঁচা দেন, টুপি নিয়ে খোঁচা দেন, হিজাব নিয়ে খোঁচা দেন, মধ্যবর্তী এক পক্ষ কিন্তু গজিয়ে গেছে দুঃখজনকভাবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো যেহেতু রাজনীতি করেন, ওনার গালমন্দ দু চারটা শোনা লাগবে মাঝে মধ্যে। ওনার স্ত্রীরও গালমন্দ শোনা লাগছে যে তিনি বিদেশ গেলেন, শাড়ি পরে গেলেন না কেন। দেখেন আমরা কি সাবজেক্টের এত অভাবে আছি, ইস্যুর এত অভাব বাংলাদেশে। অনেক বিষয় আছে বাংলাদেশে কাজ করার, কিন্তু আমরা দেখছি তারা এমন সব বিষয় নিয়ে থাকছেন, আমাদের মফস্বল এলাকায় এগুলোর বলে যে ঘাটলার ঝগড়া বা কলপাড়ের ঝগড়া। তো এই শিক্ষিত লোকগুলো যখন এসব নিয়ে থাকেন, এটা মানুষকে কিন্তু খুব কষ্ট দেয়। জি। আর এই কষ্টের আরেক নাম কিন্তু বদদোয়া, যদি মানেন বা না মানেন। আর ওই যে পাখির কথা যেটা বলছিলেন, ইসলামী আলোচনায় বিভিন্ন জায়গায় আবাবিল পাখির কথা আছে। জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলো আবাবিল পাখিটা খুব উচ্চারণ করে। 24-এর গণ আন্দোলনেও আমাদের এই শিশু বাচ্চাদেরকে কেউ কেউ কিন্তু আবাবিল পাখি বলেছিলেন, অর্থাৎ আল্লাহ প্রদত্ত কোনো পাখি, যে একটা ফেসিবাদ দমনের জন্য। যে এর আগে বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, টানা আন্দোলন করেছে, খুব কিছু একটা করতে পারেনি। যখন শিশু বাচ্চারা সামনে এসে ঘটনা ঘটিয়ে দিল, তাও আবার নিরস্ত্রভাবে, তখন উচ্চারিত হয়েছিল যে আবাবিল পাখি। তো এরকম উপমার অনেক কিছু আছে। বাংলা সাহিত্য বড় খুব উর্বর, প্রচুর শব্দ আছে, প্রতিশব্দ আছে, কিন্তু এখন কিন্তু শব্দের খেলা নয়। আমরা দেখছি ইসলামী দুই পক্ষই কে কার চেয়ে বেশি সহি, কে বেশি শুদ্ধ। গতকালও হয়েছে, কোরআন তেলাওয়াত করেছেন দুই পক্ষ, তবুও চলে। কিন্তু ঝগড়াঝাটির চেয়ে কোরআন তেলাওয়াতও যদি একটা অংশ হয়ে যায়, মন্দ না। তো এরকম জায়গায় যখন তারা এমন এমন ফতোয়া পর্যন্ত মাঝে মধ্যে দিয়ে ফেলছেন যে জামাতের পেছনে নামাজ পড়া নাকি হারাম, দেখবেন চট করে একজন বলে ফেলছেন, বাকিরা আবার টেবিল চাপড়াচ্ছেন। তাহলে এখানে কর্ম ঘটল দুটা, একদিকে একজনে ফতুয়া দিচ্ছেন, বাকিরা টেবিল চাপড়াচ্ছেন। জি। এই টেবিল চাপড়ানোর এই মৌসুমে অন্যদের যে অন্য কিছু চাপড়ানোর সুযোগ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা এই দুই পক্ষই টের পাচ্ছে না। জি। যেটা আমরা একটু লক্ষণ দেখেছি একদিন আগে অন্তত। আপনার কাছে 32 আবার নম্বরে। আসবো মোস্তফা কামাল ভাই, যদি সময় পাই। নাহিন আপা, যদি জামাতের নেতাকর্মীরা নিজের ইচ্ছায় সজ্ঞানে দলকে চাঁদা দেয় বা ইয়ানত দেয়, যেটাই বলুক, তাহলে সমস্যা কি? এটা একটা দিক। আর আতিক ভাই বলছিলেন যে 70% মানুষ যে রায়টা দিয়েছেন গণভোটে সংস্কারের জন্য, সেটা মেনে নিলেই তো সব সমস্যার সমাধানটা হয়ে যায়। এই যে বললেন যে নিজের ইচ্ছায় যদি দলকে দেন, প্রত্যেক দলেই চাঁদার সিস্টেম থাকে, তাই না? আপনি যে কোনো অর্গানাইজেশন করলে আপনাকে একটা চাঁদা দিতে হয়, কিন্তু যখন আপনি একটা ব্যাংকে চাকরি করবেন, আপনার বেতন থেকে টাকাটি কেটে নেওয়া হবে ইনায়েতের নাম দিয়ে, সেটা কি সে স্বইচ্ছায় দেয় বা সে কি ইচ্ছাকৃতভাবে দেয়? অথবা কোনো একটি ব্যাংক বা কোনো একটি প্রতিষ্ঠানে যদি ওই মতাদর্শের না হলে আপনি চাকরি পাবেন না, এরকম যদি কিছু থাকে, তাহলে এটার উত্তর আপনি কি দিবেন? আমি আসলে এখন একটু একাডেমিক ডিসকাশনে যাই, যেটা আমার করাই দরকার এবং সব সময় করি, কিন্তু আসলে কেউ বোঝে না। যেমন আতিক ভাই, ওনাদের মতো শিক্ষিত মানুষরা যদি জেন্ডার স্টাডিজ বলে একটা বিষয় আছে, এই সম্পর্কে একটু ন্যূনতম জ্ঞান না থাকে বা একটু পড়াশোনা, জ্ঞান হয়তো ওনাদের আছেন, কিন্তু ওনারা এটাকে অ্যাডমিট করতে চান না। যেমন উনি আবার মা বোনের প্রসঙ্গ তুলেন, এই কথাটা তাহলে খুব ক্লিয়ারলি বলি এবং প্রধানমন্ত্রীকে নিয়ে বললেন। ধরেন আপনি একটি মেটার্নিটি ক্লিনিকে গেছেন, মেটার্নিটি ক্লিনিকে কে যাবে? মা বোনরাই যাবে। মেটার্নিটি ক্লিনিকে তো পুরুষ যাবে না। সেখানে আপনি অ্যাড্রেস করেন মা বোন, বা আপনি বাংলাদেশের কনসেপ্টে বা রান্নাঘরে, যদি এটাও একটু প্রবলেমেটিক, গ্যাসের চুলা বেশিরভাগই 90% মা বোনরাই জ্বালায় একটা ঘরের ভেতর। এবং পৃথিবীতে দেখবেন যে খুব প্রোগ্রেসিভ সোসাইটিতেও মেয়েরাই কিন্তু রান্নাঘরে যায়, কিন্তু যখন এটি প্রফেশনালি হয় তখন সেটা পুরুষেরা। তখন সেখানে আপনি মা বোনের জন্য গ্যাস বলতে পারেন, কিন্তু মা বোনের শিক্ষা, মা বোনের রাজনীতি, মা বোন কয় ঘন্টা কাজ করবে, মা বোন 5 ঘন্টা কাজ করতে পারবে কিনা, এইটা যখন একটা রাজনৈতিক দলের মেইন মোটো হয়, তাহলে সেই রাজনৈতিক দল নারীকে কিভাবে দেখে, সেই প্রশ্ন আপনাকে তুলতে হবে। এবং সেটাই হচ্ছে কথা, এবং এটার জন্য একটু পড়াশোনার দরকার আছে। আপনি কালকে বা পরশুদিন একটি ছবি দেখেছেন, একটা জনসভা, সমস্ত পুরুষেরা জনসভার উপরে বসে আছেন, নারীরা নিচে বসে আছেন, এবং কোথায় যেন দেখলাম, জানি না এটা সত্য কিনা, নারীদের উপরে উঠতে নাকি কষ্ট হবে। ধরুন যে নারীগুলো আপনার পায়ের তলে বসে আছে, সেই নারীদের দিয়ে আপনি জান্নাতের টিকিট বিক্রি করেছেন, তখন তার সিকিউরিটির ঝামেলা হয় না, কিন্তু ইলেকশনে নমিনেশন দেওয়ার সময় আপনার নারী সিকিউরিটি নিয়ে আপনি খুব চিন্তিত হয়ে গেলেন। অথবা এই যে নারী ইস্যুতে, যেমন উনি একটা কথা বললেন, যেমন গত ওই যে কালকের যদি ওনাদের মহিলা এমপির কথাই যদি বলেন,
যে দেশের মানে যারা পলিসি মেকার, যারা ল মেকার, তারা মানে একুইটি এবং ইকুয়ালিটি বোঝে না, যারা বোঝে না যে জেন্ডার ডিসপ্যারিটি কাকে বলে, তারা কি ওই জায়গায় যাওয়ার যোগ্য? তার জন্য বিশেষায়িত কিছু পড়াশোনার দরকার। এটা করলে মনে হয় তর্কটা করতে ভালো হবে। উনি প্রধানমন্ত্রী একটি কথা বলেন যে প্রধানমন্ত্রী নাকি ভুয়া ফটো কার্ড দেখে একটি কথা বলেছেন। এই কথাটা আমি সব জায়গায় বলি, যেমন আপনার জেন্ডার স্টাডিজের নলেজ একটু কম আছে অথবা জানেন কিন্তু স্বীকার করেন না, পলিটিক্সের রেটোরিক বলে একটি বিষয় আছে। এখন আমি সব জায়গায় কথাটি বলছি, রেটোরিককে আপনার ধরতে হবে। ধরুন আপনার 500টা জিনিসের দাম বাড়ে নাই নিত্য প্রয়োজনীয়, কিন্তু 5টা জিনিসের দাম বাড়েছে, তার মধ্যে মদ আছে, তার মধ্যে সিগারেট আছে। এখন যদি আপনি 5টা জিনিসের জন্য যে 500টা বাড়লো না সেটা নিয়ে আপনার কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, কিন্তু যে 5টি বেড়েছে তার মধ্যে মদ আছে, তার মধ্যে সিগারেট আছে, সেটা নিয়ে যদি আপনি রাস্তায় আন্দোলন করেন, তাহলে রেটোরিক করে কি আমি বলতে পারি না যে পার্টিকুলার এই দলটি মদ এবং সিগারেটের দাম বাড়াতে আন্দোলন করছে? এটাতে কি কোনো অপরাধ? আপনাকে বুঝতে হবে কোনটা রেটোরিক। পলিটিক্সের রেটোরিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উনি পরিবারতন্ত্রের কথা বললেন, যে কার সাথে আমি কার তুলনা করছি। দেখেন, বাংলাদেশের রাজনীতি অথবা এই সাবকন্টিনেন্টের রাজনীতিতে পরিবারতন্ত্র একটি বিশাল ভূমিকা রাখে, কিন্তু পরিবারতন্ত্র হলেই কি হলো? মানে এই যে তারেক রহমান বলেন বা বেগম খালেদা যে একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো ইলেকশনে হারে নাই, 5টি সিটে জিতেছে, জনাব তারেক রহমানও এবার জিতেছে, কিন্তু বাংলাদেশে কি আপনি রওশন এরশাদকে দেখেন নাই? তিনিও তো পরিবারতন্ত্রের ধারক এবং বাহক। তিনি কি সেইভাবে ফ্লারিশ করতে পেরেছেন? তার মানে বাংলাদেশের জনগণ এই পরিবারগুলোকে চায়, এবং শেখ হাসিনার বেলাতেও এটি সত্য। আমি তো নিজেই সন্দিহান যে শেখ হাসিনা যদি না থাকে বা ওই শেখ পরিবারের যদি না থাকে, তাহলে আওয়ামী লীগের অস্তিত্বটা কোথায় যাবে? তো বিএনপির বেলায় বিএনপি বলতেই আসলে জিয়া পরিবার, এর আসলে কোনো ব্যত্যয় আসলে ঘটে না কখনো। আর তারপরে যে কথাগুলো উনি আরও বলছিলেন যে সাংসদদের কথা নিয়ে নারীকে ক্রিটিসাইজ করবেন, আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর উনি দেননি। আমির হামজা নামক ওনাদের একজন এমপি আছেন, কি বলে আপনি শুনেছেন? কখনো কি জামাতে ইসলামীকে শুনেছে? এবং আমির হামজা এমন একজন এমপি, উনি জানেন না বাজেটের অ্যামাউন্ট কত হয়, অ্যামাউন্টটা উনি ঠিক মতো বলতে পারেন না। তাহলে আমি সবসময় এটা চাই কি জানেন, জামাত ইসলামীকে অনেক কথা বলতে দিবেন, অনেক, যত ওনারা কথা বলবেন তত ওনাদের যে এক ধরনের একটা লেবাস ওনারা তৈরি করেছেন যে প্রচণ্ড শিক্ষিত মানুষরা জামাত করে, প্রচণ্ড ভালো মানুষরা জামাত করে, যত আপনি কথা বলতে দিবেন তত কিন্তু এই জিনিসগুলো বের হয়ে যাবে। যেমন ধরেন ওনারা একটা পলিসি সামিট করেছিলেন ইলেকশনের আগে। আপনি যদি এই পলিসি সামিট আর বিএনপির 31 দফাকে একসাথে পাশাপাশি রাখেন, তবে মোরলেস সিমিলার, কপি পেস্ট করা হয়েছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি, আপনি এদেরকে কথা বলতে দেন। আমি চাই যে জামাতে ইসলামী আরও কথা বলুক, আরও আসুক, তাহলেই বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী কোন জায়গাটা আছে সেই মুখোশটা মানুষের সামনে খুলে যাবে। জি আতিক ভাই, জামাত বেশি কথা বললে কথা বলবো তাদের কিভাবে? মুখোশ খুলে যায়। আজকে কি হলো বলুন তো, এখানে আমরা 3জন, 2জন কিন্তু গেস্ট অলরেডি একদিকে ঝুঁকে গেছে। এমনিতে আমাদের সুযোগ আপনারা কম দিচ্ছেন, না না 2:1 করছেন। এটা কোনো আমি যা বুঝলাম, মুস্তফা না, কামাল আমি যা ভাই, বুঝলাম, কারণ আমি যা বুঝতেছি আর যাও, আমি বললাম। একতরফা বুঝ হয়ে যাবে। না, এটাই তো যাও, হয়ে যায়। actually যার মানে- যেরকম বুঝ, দেখুন সেটা আপনি দেশে কীভাবে নেবেন। কারণ আপনার কাছে জামাল ইসলামী পছন্দ না, যত ভালো কিছু আমি করব, নেগেটিভ একটা বের করবেনই। বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট টাইম কোনো দল সামিট করেছে পলিসি নিয়ে, মোস্ট ওয়েলকাম জানাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি ভালো কাজ করেছে, ভুল হতে পারে, মিলাই ফেললেন কি জামাত আর বিএনপি একই, এটা কে বলেছে? কিছু কোথায় এটা কোনোভাবেই আমি এটার শতবাদ বিরোধিতা, কোনোভাবে 31 দফার সাথে আপনি, দেশ তো আমাদের একটাই, আমাদের দেশ নিয়ে ভাববো না যে আমার ভাবনা মিলে যায় তাই কি আমি বিএনপিটা অনুসরণ করেছি? আমি তা একদম হীনমন্যতা, আমি আরও যেন ভালোটা গ্রহণ করতে চাই না। দেখুন যেটা আমাদের বলে যে সংসদ ব্যর্থ, সে ব্যর্থতার মানদণ্ড কি বলুন তো? মাপকাঠি কি, কি মাপকাঠি বলুন তো? সংসদ না, আমাদের বিরোধী দল ব্যর্থ। আমাদের গতকালকে যে সরকারি দলের সফলতা বলতে আপনি কি আছে? একজন হলো সর্বমন্ত্রী, আর কোনো লোকের কোনো বয়েস নাই, ধর্ম মন্ত্রণালয় একই মন্ত্রী। আমি তো বলি যে এখানে সরকারি দল ব্যর্থ, কারণ তাদের কোনো বোকাল লোক নাই, যা এই বিষয় আসে সব সর্বমন্ত্রী মহাশয়কে বলতে হবে কেন? তারা তো বহুবার, মানে জামাত না ধরেন যে 66 জন এমপি আমাদের নতুন হয়েছেন, ওনার তো বহু এমপি আগে থেকে আছে, মন্ত্রীর অভিজ্ঞতা বহু আছে, তো সব একজন মন্ত্রী বলেন কেন? আস্থা কারোর প্রতি পোষণ করেন না। মানে শুনেন, আমাকে পিট মারবেন, পাট করে আমি আপনাকে মারবো। আমি তো মনে করি আমাদের প্রধানমন্ত্রী নীরব থাকেন কেন? পার্লামেন্টীয় সংস্কৃতিতে বিরোধী দলের নেতার কথার কাউন্টার করবে মাননীয় প্রাইম মিনিস্টার, তিনি কেন করেন না? ওখানে আপনি ব্যর্থতার ওয়াজ তুলবেন না, সব ব্যর্থ। মানে মূল হচ্ছে কি জানেন, জামাত ইসলামী কেন এত আসন পাই আসলো?
কেন 35 মামা জামাতকে ভোট দিল মানতে পারতেছে না, কি করবে? এই দিশার অবস্থাটাই আরও উত্থান জামাতের করবে। আমি আসি আপনাকে, দেখুন বেতন থেকে টাকা নেয় কোনো অভিযোগ কেউ করেছে কোথাও? গায়েবী অভিযোগ কেউ বলেছে আমার টাকা নিয়েছে? কোথায় বলছেন আপনি? আপনি যখন সরকারে থাকেন, এখন দেখবেন আপনি বিগত আওয়ামী লীগের আমলে ফিল্টারিং, কয়েক ধাপে ফিল্টারিং করে 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 জামাত তো না, জামাতের বাই না, বাইয়ের শ্যালক তো না, তার দূর রেখে থাকে, তার চাকরি হয়েছে। সরকার যখন অন্যায় করে তখন কে কোন প্রতিষ্ঠান করে সে যোগ্যতার ভিত্তিতে কাকে নিয়োগ দিল সে নিয়ে কোশ্চেন তোলার কোনো ইথিক্যাল রাইট আমি মনে করি কারো সেখানে থাকার কথা নয়। দেখুন পরিবর্তনের কথা আসছে, দেখুন একই বয়ান কিন্তু বয়ান চেঞ্জ, মানে বাংলাদেশের জনগণ পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু জিয়া পরিবারকেও চায়, শেখ মুজিবের পরিবারকেও চায়, আর কাউকে চায় না, আর কোনো হইতে পারবে না। এই যে একটা ব্যাখ্যা, মানে আমি যাই বলবো না তার পরিবারতন্ত্র ভালো না, উনি তো খুব ভালো করেন, তাহলে আমরা আপনি পরিবারতন্ত্রকে আপনি এক ফেসে করে ফেলেছেন। যদি আমি আরেকটু আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এখন গতকাল স্পিকার বললেন যে এবারের পার্লামেন্ট জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আপনি কি তুলনা করছেন? মমতাদের গান পার্লামেন্টে এখন হয়? পার্লামেন্টে সবাই সব কথা বলবে, কোন কথা বলবে না এটাকে এমপি থেকে শেখাইতে হবে। তার জনগণের ভোটে এমপি আসছেন, আমাদের মাথার যদু মধু কদু না, তারা এমপি তাদের জন্য ভোট দিয়েছে, তাদেরকে আমাদের ব্যাকরণ শিখাইতে হবে আমাদেরকে। তারা ইলেকটেড প্রতিনিধি, জনগণের সম্মান করতে হবে আপনাকে। আমরা ইলেকটেড এখানে, আমার সব ইলেকটেড এখন কেউ না, আমরা তাদেরকে ভাই মানুষ তো ভুল হইতে পারে, কেউ তো এখানে ভুলের উদ্দে না, সে আজকে ভুল কালকে শুধরাই নেবে, কিন্তু ভুল একটা বললেই তিনি কেন ভুল বললেন এটাতে কোনো আজব একটা কোশ্চেন হয়ে গেল। আমি আসি, দেখুন এখানে যেটা বলা হয় আমাদের পার্লামেন্টে এখন পর্যন্ত মানুষ পার্লামেন্ট দেখে, এই যে আলোচনা কেন আগে তা জানতামই না আমরা। তো যেই দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু পার্লামেন্ট, সংসদ, আপনি সেই পার্লামেন্টকে কোনো একটা মানদণ্ড ছাড়াই বলে দিবেন না বিরোধী দল ব্যর্থ। কে ব্যর্থ? আপনি মূল্যায়ন করতে ব্যর্থ, আপনার বিশ্লেষণ শক্তি ব্যর্থ, সুতরাং বিরোধী দলকে ব্যর্থ। আমি মনে করি বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে দায়িত্বশীল এবং পার্লামেন্টের ইনভলভমেন্ট, আমরা কি সংসদ বর্জন করেছি? আমরা কি হরতাল দিয়েছি? ধর্মঘট দিয়েছি? এখন যদি কথাই শুনতে না পারেন, কথা মানে কথার বোমামার্জন হচ্ছে, সেটাই শুনতে না পারেন, তো এটা তো ফ্যাসিবাদের লক্ষণ। যে আমি হরতালও দিলাম না, ধর্মঘটও দিলাম না, সংসদও বর্জন করি না, আমি আপনাকে কথা দিয়ে আমি আপনাকে মানে কি করছি, ঘায়েল করলাম, তো সেটা কি নিতে না পারেন আপনি, তাই আপনি খারাপ হয়ে যায়। তাহলে বলেন যে আমরা সব একদল করব, তো একদল করে না, করে পারো সেখানে যেটা বিএনপি করেছে না, বহুদলীয় গণতন্ত্রের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। সেই বিএনপি ইলেকশনের আগে কি করেছে বলুন তো? 6টা দলকে নাই করে দিছে, সব বিএনপি। ওই যে ববি হাজরাত সাহেব বিএনপি, ওই শাহাদাত হোসেন সেলিম সাহেব বিএনপি। বলুন তো কে আছে বলুন তো? গণ অধিকার আর হলো আমাদের কোদাল মার্কা নাকি একটা মার্ক না, অন্য মার্কা ছাড়া, আর সব তো একই বিএনপি হয়ে গেছে। তো যারা বহুদলীয় গণতন্ত্র তারা এই ইলেকশনের সময় কী করেছে, সব দল 6টা দল বিলুপ্ত করে দিয়ে আপনি যদি সমালোচনা করতে যান বহু কথা সে আবার সুযোগ করে। দেখুন আমি তো আপনাকে আরও একটু দায়িত্ব নিই আপনাকে, জামাত ইসলামী নতুন বাংলাদেশকে ধারণ করে, কিন্তু আমাদের ক্ষমতাসীন দল নতুন বাংলাদেশ ধারণ করে বলেছেন যে আমার শুকরিয়া আদায় করেন, শুকরিয়া সবাই আদায় করুক। আমি তো মনে করি বিএনপি সংস্কার প্রক্রিয়া থেকে দূরে হটার কারণ তারা শুকরিয়া আদায় করে না। মাননীয় প্রধানমন্ত্রী সত্যবিদেশের বাইরে ছিলেন, উনি তো প্রথম শুকরগুজারি করার কথা যে আল্লাহ আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন অভ্যুত্থানের কারণে, যে অভ্যুত্থানের ছাত্র সমাজ করেছে, সমগ্র করেছে। তা আপনি যদি সে অভ্যুত্থানকে দারুণই করতেন, শুকরিয়া আদায় করতেন, তাহলে আপনার দরকার যে সত্যবাসী মানুষ সমর্থন নিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করে দেওয়া। আপনি সংস্কার বাস্তবায়ন করবেন না, আপনি একই দিনে বোর্ড আপনি সত্যবাসী ইগনোর করে যাবেন, আর আমরা বসে বসে আপনাকে বলবো আপনি খুব ভালো করতেছেন। তার মানে বিএনপি রাজনীতি মানে অভ্যুত্থানকে ধারণ করে না নাকি? যদি করতো প্রথম দিন কেন করলো না? যেই গণভোটের পক্ষে ওনারা মতামত চেয়েছে না, আপনি বলুন চেয়েছে, সুপ্রিম কোর্টের সচিবালয় বলুন তো বিএনপি না করেছে? আপনি আপনার দরকার ছিল সরকারি দলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, কিন্তু হচ্ছে কি বিরোধী দল জবাবদিহি করতেছে। মানে কি আজব দেশে আমরা আছি, জি জবাব বিরোধী দল আমাদের, আমাদের এই বিরোধী দল আছে, আমাদের সমর্থন মোস্তফা কামাল ভাই আমার হাতে একেবারে সময় নেই, আপনি 2 মিনিট সময় পাবেন। যেটি হচ্ছে যে বিরোধী দল ব্যর্থ নয়, বিরোধী দলকে মূল্যায়ন করতে যারা করছেন তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটা আমাদের আতিক ভাইয়ের মনে করার বিষয়, তিনি বলেছেন যে তিনি মনে করেন। তো এই যে মনে মনে মন কলা খাওয়া, আগের প্রধানমন্ত্রী এসব প্রত্যেক দিন কিছু একটা মনে করতেন যে আমি মনে করি, বাকিরা বলতেন যে আমরাও মনে করি।
যে আমি আর আমরা, অর্থাৎ ভাগযোগে মেলামেশার একটা বিষয়। আমার তো যেটা গণমাধ্যমের জায়গা থেকে আমার দলীয় শৃঙ্খলা যাওয়ার কোনো দরকার করে না, এবং যাইও না। আমরা তো দেখছি, সাদা চোখে দেখছি, লুকানো বিষয় নয়। রাজনীতিতেও কিন্তু একটা মার্কেটিং থাকে, মার্কেটিং অত্যন্ত প্রাসঙ্গিক রাজনীতিতেও। বিরোধী দলও যখন কোনো দল থাকে তার জন্য মার্কেটিং সুবিধা, সে ফোকাস হয় বেশি। আর বিরোধী দলে থাকলে আরও কিছু সুবিধা আছে, তার প্রতিটা কথাই বিপ্লব, যেটা বলবে এটা একটা বিপ্লব। এমনকি তাদের দেখবেন যে দলের নেতাদের নামের আগেও বলা হয় যে এখন বক্তব্য রাখবেন বিপ্লবী অমুক। আদৌ বিপ্লবের ধারে কাছে আছেন কিনা সেটা পরের বিষয়। জামাত ইসলামীর এখন যে মার্কেটিংয়ের বিষয়টা, যেটা সরকারি দলের নেই, বিশেষ করে সংস্কার প্রশ্নে, সনদের প্রশ্নে, জামাত কিন্তু ওটা মার্কেটিং করছে। সম্ভবত একটা কর্মসূচিও দিয়েছে আগামী কয়েকদিন, যে তারা ওই জুলাই সনদ নিয়ে আরও কথা বলবে। এগুলো ভালো বিষয়। এগুলো নিয়ে যদি জামাত অ্যাটেনশন দেয়, নিশ্চয়ই জামাতের আরও ভালো করার সুযোগ আছে। কিন্তু জামাত এমন এমন বিষয়ে নিজেদেরকে ইনভলভ করছে, বট বাহিনী, তাল বাহিনী, এখন এইসব বাহিনীর সময় না তো। এগুলো তাদের জন্য কিন্তু খুব একটা ভালো ফল আনবে বলে মনে হয় না। আর সামগ্রিকভাবে 24 পরবর্তীতে যে বাংলাদেশ, এটা সবার বাংলাদেশ। এখানে বিএনপি জামাত আলাদা করা, কারণ এক সময় এই দুটো দলকে কিন্তু জুলাই একসাথে অভ্যুত্থানকে ধারণ করে না। 2 মিনিট সময়ের মধ্যে শেষ করবেন, আমি আর সময় বাড়াতে পারবো না। বিএনপি যদি জুলাই অভ্যুত্থানকে ধারণ না করে, তাহলে আমি মনে করি না বাংলাদেশের কেউ জুলাই অভ্যুত্থানকে ধারণ করে। কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা কোনো লেবাস ছাড়া বিএনপির নাম দিয়ে, বা ছাত্র দল, তারা ছাত্র দল হয়ে এই অভ্যুত্থানের সাথে ছিল। এবং অভ্যুত্থানের অনেক গল্পই তো আমরা পরবর্তীতে শুনেছি, টাকার যোগান থেকে শুরু করে কীরকম করে কথাবার্তা, বা বিএনপি লাস্ট মোমেন্টে কিভাবে হেল্প করেছে, বা বিএনপিকেও কিন্তু বলা হয়েছিল যে একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিএনপি কিন্তু গণতান্ত্রিক দল দেখে সেটি করে নাই। তার মানে বিএনপি যদি জুলাই অভ্যুত্থানকে ধারণ না করে, আমি আবারও রিপিট করছি, তাহলে বাংলাদেশের কেউই জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না। আর যে কথাটি ধরেন আতিক ভাই বলছিলেন, একটা কথা খুবই ইন্টারেস্টিং, যে বিএনপি কতগুলো দলকে একদম শেষ করে দিয়েছে, নিঃশেষ হয়ে। তাদের আমির যে জাসদ করতেন, জাসদ থেকে যে উনি জামাতের আমির হলেন, জামাতি ইসলামীতে জয়েন করলেন, তখন কোনো সমস্যা নেই। আসলে যে কোনো দল থেকেই আপনি জামাতি ইসলামীতে যান, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি ভুলক্রমে বিএনপিতে এসে পড়ে, তাহলে জাত গেল বলে চিৎকার। এবং উনি একজন মন্ত্রীর কথা বললেন যে সর্ববিষয়ে মন্ত্রী হলেও ওনাদের খুব সমস্যা। কিন্তু জামাতের আমির একটি ইন্টারভিউতে উনি নিজে বলেছেন যে জামাতের আমির কে কথা বলেছে, সবসময় আপনাকে টপকে দেখতে হবে, টপ যে কথা বলবে সেটাকে আপনি বিশ্বাস করবেন। আসলে ঠিকই বলেছেন যে আমাদের বাংলাদেশের মানুষের শুকরিয়া নাই, প্রধানমন্ত্রীরও নাকি শুকরিয়া নাই। প্রধানমন্ত্রীর শুকরিয়া আছে কি নাই, সেটি প্রধানমন্ত্রীর বেশভূষ, চালচলন, উনার যে গত 4 মাসের অ্যাটিটিউড, ব্যক্তি প্রধানমন্ত্রীকে যদি আপনি দেখেন, বাংলাদেশের ইতিহাসে আমরা এরকম কোনো প্রধানমন্ত্রীকে দেখি নাই যে যানজটে উনি সবার সাথে বসে থাকবে। আর জামাতে ইসলামী তো আসলে ওটাই বলছেন যে এতগুলো সিট পেয়ে এসেছেন দেখে আমরা সহ্য করতে পারি না। এতগুলো সিট মানে আমার ধারণা মতো ওনারা তো খুব কম সিট পেয়েছেন। কারণ ফেসবুকে তো আমি ভেবেছিলাম জামাতে ইসলামী সরকার গঠন করছেন। তো যে জামাতে ইসলামী ফেসবুকের হাইপে সরকার গঠন করে ফেললো, 70টিকে কি করে আতিক ভাই অনেক সিট বলছেন, আমার আসলে ধারণা নাই। আসলে সেখানে তো ইঞ্জিনিয়ারিং না হলে বিএনপি ক্ষমতায় আসতো না। এখন ধরেন আপনি এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, জাকসু ইলেকশনের কথা। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি যে ইলেকশনে ভোট চুরি এবং ইঞ্জিনিয়ারিং কত যে সিস্টেম্যাটিক ওয়েতে হয়। এখনকার সময় কেউ আর ভোট চুরি করে না, এখন মানুষ ইঞ্জিনিয়ারিং করে। আমরা সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তো সেম ঘটনাই ঘটেছে। এটা পরবর্তীতে অনেক জায়গাতে আলোচনা হয়েছে, আপনারা সেটা খুব ভালো করেই জানেন। এবং যে দলটি ধরেন আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ কিনা, বা একটা ছাত্র আসলো একটা ইউনিভার্সিটিতে, তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আদর যত্ন করছেন, এরকম ওয়েলফেয়ার বিজেপির মতো রাজনীতি করবেন, কিছু পার্টিকুলার সময়ে তাদের থলিতে ভোট পড়বে। এবং আপনাদের মনে নাই যে যখন ডাকসু ইলেকশনের রেজাল্ট দেখে তারা ধরেই নিয়েছিল যে এই ইলেকশনের ফলটা জাতীয় নির্বাচনে হবে। ডে 1 থেকে আমি বলেছি যে জাতীয় নির্বাচন এবং ডাকসু এক নয়। সো ওয়েলফেয়ারের রাজনীতি করেন ভালো কথা, কিন্তু প্রকৃত ওয়েলফেয়ারের রাজনীতি করতে হবে। ধন্যবাদ। আতিক ভাই, সেই ফলাফলটার প্রতিচ্ছবি আসছিল, তার জন্য তো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, লন্ডনে বোর্ডে কনস্পিরেসি করা হয়েছে, আওয়ামী লীগের সাথে আঘাত করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন না যে কথা দিয়ে কথা রাখেন, আমরা জানি সবই। আসলে তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।